আরজিকর পরবর্তী আবহে চিকিৎসকদের সঙ্গে মেগা বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন সেখানে? মূলত ধনধন্য অডিটোরিয়ামে সেখানে 2500 চিকিৎসকের উপস্থিতিতে এদিন গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অন্তত মনে করা হচ্ছে। এবং সদ্য 6 মাস কেটে গিয়েছে আরজিকর কাণ্ড হয়েছে এবং তারপর চিকিৎসকদের তরফে একাধিক দাবি দাবা ছিল, সেই দাবি দাবা নিয়েও মূলত মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন তারা একাধিকবার। সেই আরজিকর পরবর্তী আবহে এদিন চিকিৎসকদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে অন্তত মনে করছেন বিশেষজ্ঞ মহল। এবং সেখানে সাসপেনশন প্রত্যাহার থেকে শুরু করে ভাতা বৃদ্ধি একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নজর অবশ্যই আমাদের রাখতে হচ্ছে সেদিকে। তবে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতেই অবশ্যই একবার শোনানোর চেষ্টা করব, কিন্তু তার আগে অবশ্যই, কারণ আজকে আলিপুরে ধনধন্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে যে বৈঠক করলেন সেই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ তা তো অবশ্যই সময় বলবে। কারণ একদিকে সাসপেনশন প্রত্যাহার তো রয়েছে এবং অবশ্যই তিনি যা বললেন, কারণ এখনো পর্যন্ত বেশ কিছু বিষয়, শুধু তাই নয়, এবং চিকিৎসকদের সঙ্গে এই বৈঠকে এবং স্বাস্থ্য সচিবকেও রীতিমতো এক প্রকার ধমক দিয়েছেন এদিন, সেটাও অবশ্য নজরে থাকছে। সঙ্গে একইভাবে যেভাবে বেতন বৃদ্ধি, সেই বেতন বৃদ্ধি বা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এক লপ্তে এদিনের এই বৈঠক, যা যথেষ্ট নজর কাড়া। শুরুতেই দেখব কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। আমি ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেব। আমি ইন্টার্ন, 8 ঘন্টা প্লিজ কোথাও যাবেন না, আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি এটাও বলছেন যে রীতিমতো প্রাইভেট প্র্যাকটিসে কোনো রকম আপত্তি নেই, প্রাইভেট প্র্যাকটিস করতে আপনি পারবেন, কিন্তু প্লিজ যে সময়টা অন্তত আপনারা হাসপাতালে থাকছেন সেই সময়টুকু অন্তত রোগীদের দিন। এই 8 ঘন্টা কোথাও যাবেন না, প্রাইভেট প্র্যাকটিসে ছাড় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলুন। সিনিয়র ডাক্তাররা যেমন চিকিৎসা দেয় হাতে কলমে শেখান, তাদের আমি অনুরোধ করব দয়া করে শুধু জুনিয়রদের ওপর দায়িত্ব দিয়ে সিজারিয়ান থেকে শুরু করে হার্ট অপারেশন থেকে শুরু করে আপনারা ছেড়ে দেবেন না। আপনারা মিনিমাম 8 ঘন্টা সরকারি পরিষেবা দিন, তারপরে প্রাইভেট প্র্যাকটিস করুন, আমার আপত্তি নেই। আমি 20 কিলোমিটারটা 30 কিলোমিটার করে দিচ্ছি, কারণ কলকাতায় 30 কিলোমিটারের মধ্যে অনেক হসপিটাল আছে, করুন না, কে বারণ করেছে? কিন্তু 8 ঘন্টা সরকারি পরিষেবা দেওয়ার সময় প্লিজ দয়া করে যাবেন না। আপনার যদি কোনো আর্জেন্ট রোগী দেখার কাজ থাকে, তখন যদি কোনো অপারেশন করার থাকে সিরিয়াস, আপনি হসপিটালে ডেকে নিন না, কী অসুবিধা আছে? হসপিটালে একটু ইনফ্রাস্ট্রাকচার রেডি আছে। কিন্তু সরকারি পরিষেবাটার সময় প্লিজ দয়া করে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকব যদি এইটুকু সেবা দেন। মানুষ চিরকাল বাঁচে না, মানুষের কৃতিত্ব বাঁচে। মনে রাখবেন, একটা মানুষ একটা ডাক্তারকে বাড়ির লাউটা হলে দিয়ে যায়, বাড়ির কুমড়োটা হলে দিয়ে যায়। কেন দেয় জানেন? তারা আপনাদের ভগবান মনে করে। শুনলেন তো কি বলেন? প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু সেই 8 ঘন্টা অবশ্য আপনি কোথাও যেতে পারবেন না। আরও রয়েছে আজকের এই মেগা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি মেদিনীপুরে স্যালাইন কাণ্ড নিয়ে মূলত উষ্মার প্রকাশ করেছেন। তিনি এটাও বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের ওপর সবটা ছেড়ে দেওয়া
একেবারেই উচিত হয়নি। তিনি বলছেন যে এই বিষয়ে যদিও তদন্ত চলছে, এখনই কিছু বলবো না, কিন্তু সেই সাসপেনশন অর্থাৎ যে 7 জন জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশন আপাতভাবে প্রত্যাহার করা হচ্ছে। দেখুন সময় প্লিজ দয়া করে যা। মেদিনীপুরে যে কেসটা হয়েছিল নিশ্চয়ই নেগলিজেন্স ছিল, সেটা তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট হাতে নেওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। জুনিয়র ডাক্তারদের কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছিল এবং তাদেরও পুলিশ রিপোর্ট নিয়েছে। হয়তো তাদের মধ্যে এটা ঠিক তারা এখনও পাকাপোক্ত হয়নি, তাদের উপর ছেড়ে দিয়ে যাওয়াটাও ঠিক হয়নি, একতরফাভাবে তারাও সাসপেন্ড হয়েছিলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররাও একদিন সিনিয়র হবে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমি জুনিয়র ডাক্তারদের সাসপেনশনটা উইথড্র করে নিচ্ছি। 15,000 কিংবা 10,000 টাকা করে ভাতা বৃদ্ধির ঘোষণা থেকে শুরু করে চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহার, শুধু তাই নয়, প্রায় 2,500 চিকিৎসকদের সঙ্গে এদিনের এই মেগা বৈঠকে মুখ্যমন্ত্রী কার্যত কল্পতরু হলেন। কারণ ডাক্তারদের মন পেতে কি তাহলে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। 26-এর আগে ডাক্তারদের জন্য একাধিক ঘোষণা করলেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়র ডাক্তারদের বেতন বৃদ্ধির ঘোষণা, প্রাইভেট প্র্যাকটিসে আজকের পর কোনো বারণ নেই, বাড়ানো হলো প্রাইভেট প্র্যাকটিসের পরিধি। আরজিকর কাণ্ডের ফাটল মেরামতির চেষ্টা, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, এটাই এখন প্রশ্ন তুলছেন অন্তত বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। কারণ একেবারে সরাসরি বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, 26-এ মূলত বিধানসভা নির্বাচনের আগে কার্যত স্বাস্থ্যক্ষেত্রেও একটা বড় সড়ো চমক দিলেন তিনি স্বাস্থ্য সচিবকে, বেশ ধমক। তাতে কতটা কাজ হবে তা তো সময় বলবে, কিন্তু তার আগে ডাক্তারদের মন পেতে কল্পতরু স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে সরাসরি আমি একটু আলোচনায় যাওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে চিকিৎসক তাপস প্রামাণিক যোগ দিয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর প্রামাণিক, স্বাগত জানাই আজকের 4টে নিউজ রুমে। কিন্তু এই মুহূর্তে জানতে চাইব সরাসরি একেবারে, আজকে দেখা গেল ধনধান্য অডিটোরিয়ামে প্রায় 2,500 চিকিৎসক, যেখানে আপনারা অন্তত ছিলেন, কিন্তু অনেকগুলো বিষয় উঠে এলো। ভাতা বৃদ্ধির কথা বলা হলো, মেদিনীপুর স্যালাইন কাণ্ড নিয়ে উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে সাসপেনশন প্রত্যাহার। খুশি আপনারা? দেখুন, যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, বিশেষ করে যে মিদনাপুর স্যালাইন কাণ্ডে কিছু জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারবাবুদের সাসপেন্ড করা হয়েছিল, সব থেকে বড় বিষয় ছিল এটাই। এবং এই জুনিয়র ডাক্তারবাবুদের সাসপেনশনটা এগুলো তো পুরো লিগাল ছিল না, বেসিক্যালি ইললিগালই ছিল। তার কারণ হচ্ছে যে আজকে যে মিটিংটা অ্যারেঞ্জ করেছে সেই স্টেট যে গ্রিভান্স কমিটি, তারা কিন্তু নিজেরাও মিদনাপুর কাণ্ডে গেছিল এবং তারা কিন্তু রিপোর্ট দিয়েছিল যেখানে জুনিয়রদের অন্তত কোনো দোষ নেই। তো সেক্ষেত্রে এই যে জুনিয়র ডাক্তাররা যে সাফার করলো অনেকদিন ধরে, তাদের সাসপেনশন প্রত্যাহার করেছে, এটা অবভিয়াসলি আমি ওয়েলকাম জানাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বা জুনিয়র ডাক্তারবাবু, বিশেষ করে যারা ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেনিদের জন্য 10,000 টাকা বৃদ্ধি, এবং যারা সিনিয়র রেসিডেন্ট রয়েছে, পোস্ট এমডি এন্ড পোস্ট ডিএম, তাদের 15,000 টাকা বৃদ্ধি, এটা অবভিয়াসলি প্রাপ্য। কারণ দীর্ঘদিন ধরে, কারণ তারা তো স্যালারাইজ না, তারা বেসিক্যালি স্টাইপেন্ড পায়। এই স্টাইপেন্ড দীর্ঘদিন ধরে তাদের বাড়ছিল না, কিন্তু জিনিসপত্র যেভাবে দিনের পর দিন বাড়ছে, সেক্ষেত্রে সবারই এটা তাদের প্রাপ্য ছিল। এটা অবভিয়াসলি একটা ওয়েলকাম স্টেপ, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু কয়েকটা ব্যাপার, যে ব্যাপারগুলো নিয়ে আজকে হয়তো বললে ভালো হতো, বা সমস্ত আমরা অন্তত ডাক্তাররা যারা আন্দোলন করেছিলাম তারা খুশি হতাম। 1 নম্বর হচ্ছে WBMC বা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যেখানে হচ্ছে তাদের নামে দীর্ঘদিনের অভিযোগ, সেটা নিয়ে কোনো কথা আজকে বলেননি। দ্বিতীয় হচ্ছে এই অভিক বিরূপাক্ষর এগেনস্টে দীর্ঘদিন ধরে যে সমস্ত কমপ্লেন জমা পড়েছিল, সেই কমপ্লেন জমা পড়ার পরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অথচ দেখা গেল এই অভিক বিরূপাক্ষ আবার এই বারাসাত মেডিকেল কলেজে কালকে আমরা দেখলাম যে দাদা ইজ ব্যাক বলে পোস্টার পড়েছে, তারা নাকি কিছু অর্গানাইজ এরকম একটা করছেন। তাহলে এই সমস্ত যারা ক্রিমিনাল বা দালাল টাইপের লোকজন সিস্টেমের ভিতরে ঢুকে বসে আছে, যাদের এগেনস্টে একাধিক অভিযোগ, তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এই ব্যাপারগুলো কিন্তু, যেগুলো আমাদের অভিযোগ ছিল, সেই অভিযোগটা কিন্তু আজকের মিটিং এ অন্তত এইগুলো কিছু উঠে আসে। ডক্টর প্রামাণিক, একটা বিষয় একটু জানার চেষ্টা করব। যখন খুব স্বাভাবিকভাবে একেবারে রোগীর স্বার্থের বিষয় একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এখান থেকে দাঁড়িয়ে কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বললেন যে স্যালাইনে কোনো বিভ্রাট ছিল না, স্যালাইনে কোনো গলদ ছিল না, এবং তার কিছুদিন পর অন্তত আজ বলছেন জুনিয়র চিকিৎসকদের ওপর সবটা ছাড়া অন্তত ঠিক হয়নি, যদিও তদন্ত চলছে এখনো পর্যন্ত, সঙ্গে সাসপেনশন প্রত্যাহার। কি ইঙ্গিত পাচ্ছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে?
না দেখুন, এটা তো অবভিয়াসলি একটা ড্যামেজ কন্ট্রোল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার কারণ হচ্ছে জুনিয়র ডাক্তার বাবুদের সাসপেনশন ওইভাবে করা যায় না। আর বিশেষ করে যে স্বাস্থ্য ভবনের গঠিত কমিটি ওই জায়গায় তদন্ত করতে গেছিল, অত একদিনের ভিতরে কি করে তদন্ত রিপোর্ট জমা দিল আমার মাথায় ঢুকলো না। আর দ্বিতীয় কথা, সেই কমিটিতে আমি অন্তত কোনো অ্যানাস্থেটিস্টকে দেখিনি, অথচ সেখানে একজন জুনিয়র ডাক্তারবাবু, তিনি অ্যানাস্থেটিস্ট, তাকে সাসপেন্ড করা হয়েছে এবং তিনি সম্ভবত হাইকোর্টে মুভ করেছিলেন। তো যে কমিটিতে কোনো অ্যানাস্থেটিস্ট নেই, একজন অ্যানাস্থেটিস্ট কি করে সাসপেন্ড করা যায়? আর জুনিয়ররা জেনারেলি সিনিয়রের আন্ডারে কাজ করে। আমি যদি ধরেও নিই, যদি কোনো মেডিকেল নেগলিজেন্স হয়ে থাকে, সেটা প্রুফ করতে গেলে একটা সময় সাপেক্ষ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেটার লিগাল লায়াবিলিটি যায় কিন্তু সিনিয়র ডক্টর বা সেই যে ইন্ডিভিজুয়াল ইউনিট, সেই ইউনিটের যে ভিএস মানে ভিজিটিং সার্জন ছিলেন তাদের আন্ডারে। দ্বিতীয় কথা হচ্ছে যে কারণে ওই পেশেন্ট মারা গেছিল, সেখানে দেখা গেছে যে অ্যানাস্থেসিয়া রিলেটেড কোনো কমপ্লিকেশনে মারা যায়নি, তাহলে একজন অ্যানাস্থেটিস্টকে সাসপেন্ড করা এটা কিন্তু লিগাল নয়। এটা পরবর্তীকালে হয়তো কোর্টে মুভ করলে সেটা রিভার্স হয়ে যেত, কিন্তু আজকে এই স্টেপটা নিয়ে সেটাকে আগে থেকেই ঠিক করে দিল বলে আমার যেটা ধারণা। বা এই যে 9 আগস্টের পরবর্তী যে সারা দেশব্যাপী, সারা দেশ বলা ভুল, সারা পৃথিবীব্যাপী যে আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল, সেইটা তো একটা প্রশাসনের মুক্ত করেছে। সেটা নিয়ে আজকে একটা ড্যামেজ কন্ট্রোল অবভিয়াসলি করলো, বিশেষ করে বা স্যালারি বাড়িয়ে বা অন্যান্য যে সমস্ত স্টেপ গুলো নিল সেইগুলোর মাধ্যমে। বেশ, ডক্টর প্রামাণিক একটু সঙ্গে থাকুন, আমি অবশ্যই আপনার কাছে আসি, কিন্তু একবার সরাসরি কয়েকটা জায়গা দেখাবো। তার কারণ যে গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো অন্তত আজ মমতা বন্দ্যোপাধ্যায় করলেন স্বাস্থ্যমন্ত্রী, সব থেকে বড় কথা আরজিকর পরবর্তী আবহ, যে ঘটনার মাত্র 6 থেকে 7 মাস অতিক্রান্ত, সেই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বসলেন কাদের সঙ্গে? আজ যে মেগা বৈঠক সারলেন, সেই মেগা বৈঠক মূলত একেবারে চিকিৎসকদের সঙ্গে, চিকিৎসকদের মন পেতে, ডাক্তারদের মন পেতে কার্যত যে ঘোষণাগুলো করলেন। সবার আগে বললেন বেতন বৃদ্ধির কথা, ভাতা বৃদ্ধি হবে, 10 থেকে 15,000 টাকা করে ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ অন্তত এদিনের এই ঘোষণা, ন্যূনতম বৃদ্ধি 10,000 আর সর্বোচ্চ 15,000। সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের বেতন বাড়ছে 15,000 টাকা করে, সঙ্গে 10,000 টাকা করে বৃদ্ধি। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট ডক্টরেট শিক্ষানবিশ যারা রয়েছে, বিশেষ করে স্নাতকোত্তর স্তরের শিক্ষানবিশ চিকিৎসকদেরও এই ভাতার আওতায় তারা অন্তত পড়ছেন, এই বেতন বৃদ্ধি হচ্ছে। এটা যেমন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা বলে মনে করছে বিভিন্ন মহল, আরও রয়েছে আরও গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েক বছর ধরে চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন কিনা এ নিয়ে অন্তত কম জল ঘোলা হয়নি, এবং সে নিয়ে দিন বড় সড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কার্যত ছাড় দিলেন। এদিন ধনধান্য অডিটোরিয়ামে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বলছেন, এবং একই সঙ্গে আরও গুরুত্বপূর্ণ যে স্যালাইন কাণ্ড অন্তত নজর কেড়েছিল, সেই স্যালাইন কাণ্ডে এবার রীতিমতো সাসপেনশন প্রত্যাহার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন এই জুনিয়র চিকিৎসকরাই একদিন সিনিয়র হবে, আর সেই কথা মাথায় রেখে এই সাসপেনশন অন্তত প্রত্যাহার করা হলো, যাতে স্বাভাবিকভাবে খুশি চিকিৎসক মহল। অন্তত এই গোটা বিষয় নিয়ে আরও একবার ডক্টর প্রামাণিকের কাছে আমি যাওয়ার চেষ্টা করবো। ডক্টর প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর প্রামাণিক, এবার এই যে গুরুত্বপূর্ণ দিকগুলো অন্তত আজকে তুলে ধরা হলো, আপনারা ভেবেছিলেন যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজ অন্তত এদিনের বৈঠকে আলোচিত হতে পারে, বা আপনাদের যে দাবি দাওয়াগুলো এর আগেও ছিল, বিশেষ করে আরজিকর পরবর্তী আবহে আপনারা চেয়েছিলেন, সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীর নজরে আসুক, সেগুলোকে আজকে বিচার্য বলে মনে হচ্ছে আপনাদের? না দেখুন, যে কমিটি আজকে এটা অর্গানাইজ করেছে, স্টেট রিগ্রেশন কমিটি, গ্রিভেন্স রিগ্রেশন কমিটি, তাদের যে চেয়ারম্যান ছিলেন সৌরভ দত্ত দা এবং যোগীরাজ রয় দা, বিশেষ করে সৌরভ দা বা সঞ্জীব দা, এরা খুব অ্যাক্টিভলি কিন্তু এই মুভমেন্টের সময় আমি দেখেছিলাম তারা পার্টিসিপেট করেছেন। এবং তারা যেটা কয়েকদিন আগেও আমাদের আরজিকরে একটা মিটিং করে গেছিলেন, এবং সেই মিটিংয়ে তারা কিন্তু আরজিকরের সমস্ত ফ্যাকাল্টি, জুনিয়র ডক্টর, সিনিয়র সবার সাথে কিন্তু একটা ওপেন ডিসকাশন করেছিলেন, এবং তারা কিন্তু জানিয়েছিলেন যে সমস্ত গ্রিভান্স গুলো আমরা হয়তো সব সমাধান করতে পারবো না, কিন্তু রাজ্যের যে প্রশাসনিক স্তরে বা মুখ্যমন্ত্রীর দপ্তরে অন্তত পৌঁছে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এবং তাদের কাছে যে অভিযোগগুলো অন্তত শুধুমাত্র আরজিকর নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার যত মেডিকেল কলেজ আছে সব জায়গায় তারা ঘুরেছে, এবং সেই রিপোর্টগুলো কিন্তু জমা হয়েছিল। এবং আমার যেটা মনে হয়েছিল যে এর সব রিফ্লেকশন না হলেও আজকে হয়তো চিত্রিকা ম্যাডামের বক্তব্যে কিছু রিফ্লেকশন থাকবে, সেটা একটা আজ আমি পেয়েছিলাম।
এবং সেটা দেখলাম যে অনেকটাই বাস্তবায়িত হয়েছে, বিশেষ করে এই সাসপেনশন উইথড্রটা। তার কারণ হচ্ছে এই গ্রিভান্স কমিটি তারাও চেয়েছিল সাসপেনশনটা উইথড্র হোক, এবং স্যালারি বেড়ে যাওয়াটা তো অবভিয়াসলি এটা একটা মানে সত্যি কথা বলতে চিকিৎসকদের কাছে এটা একটা আনন্দের ব্যাপারই, কারণ অনেকদিন ধরে এই স্যালারি বাড়ছিল না, এই যে ব্যাপারটা কিন্তু কথা হয়েছে। আর একটা ব্যাপার হয়েছে যে দেখুন আমাদের এখন এখানে সিআইএসএফ আছে, কিন্তু অন্যান্য মেডিকেল কলেজে তো সিআইএসএফ নেই, সিকিউরিটির একটা বড় ইস্যু। সেক্ষেত্রে যেটা অর্ডার একটা দিয়েছেন যে এক্স সার্ভিসম্যান যারা আছে রিক্রুটমেন্টে ওই ওবিসি নিয়ে একটা ইস্যু হচ্ছে বলে রিক্রুটমেন্ট করতে পারছেন না, তো সেক্ষেত্রে এক্স সার্ভিসম্যানদের রিক্রুটমেন্ট করা যেতে পারে, এইরকম একটা ব্যাপার বলা হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে যেটা হেলথ সেক্রেটারি যিনি ছিলেন তাকে বলেছেন যে সক্রিয় হতে, আমি জানি না তিনি কতটা সক্রিয় হবেন। আর 2 কোটি টাকার একটা ফান্ড করতে বলেছেন, যে ফান্ডের মাধ্যমে বিভিন্ন মেডিকেল কলেজে বিশেষ বেশ, একেবারে ডক্টর প্রামাণিক আপনি আমাদের সঙ্গে থাকুন। অবশ্য আরও কয়েকটা দিক রয়েছে আলোচনা করার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ধনধন্য অডিটোরিয়ামে যে গুরুত্বপূর্ণ মেগা বৈঠক সারলেন আরজিকর পরবর্তী আবহে, যা নিঃসন্দেহে তার একটা দিক রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। অবশ্যই আমরাও আলোচনায় থাকবো। অবশ্যই 4:34 সময় এখন একটা বিরতির পর থাকছে আবারও ঠিক এই খবরই ফিরব। ফেলাম বিরতির পর 4:34 নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই নজর রয়েছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক সারলেন সেই বৈঠকের দিকে নিশ্চয়ই একটা নজর ছিল, কারণ এটা কোনো প্রশাসনিক স্তরের বৈঠক নয়, কিন্তু তারপরও হঠাৎই নজর কাড়লো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেগা বৈঠক। স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত আজকে বৈঠকে কোন কোন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেন, শুধু তাই না কোন কোন বিষয়গুলো অন্তত দিনের বৈঠকে ফার্স্ট প্রায়োরিটির জায়গায় অন্তত আসে, সেটা বিশেষ করে নজর ছিল। আপনাদের আরও কয়েকটা বলবো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ যা বলেন, সবার আগে তিনি বেতন বৃদ্ধির কথা বলেছেন। বেতন বৃদ্ধি এবং সঙ্গে এটাও দেখা গিয়েছে যে সাসপেনশন প্রত্যাহার, যা নিঃসন্দেহে আজকের বৈঠকের একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হচ্ছে। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন কাণ্ডের জের সাসপেন্ড হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, এবং সেখানেই মূলত এবং সেখানেই রীতিমতো এই সাসপেনশন প্রত্যাহার করা হলো। পরিষ্কার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও একটা নেগলিজেন্সি ছিল, কিন্তু সেই নেগলিজেন্সি এবং শুধু তাই না, তারপর একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিল। কমিটি পর যে নবান্নকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল তাতে কোনো রকম স্যালাইন বিভ্রাট নয়, বরং হিউম্যান এররের কথা বলা হচ্ছিল। তারপরও দেখা গিয়েছিল যে একাধিক বিক্ষোভ, মেদিনীপুর স্যালাইন কাণ্ডে যে 7 জন চিকিৎসককে, জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল, সেই সাসপেনশন আপাতভাবে প্রত্যাহার করা হচ্ছে। আমি এই মুহূর্তে আরও একবার অবশ্যই আমাদের সঙ্গে ডক্টর প্রামাণিক রয়েছেন, তাপস প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তাপস প্রামাণিকের কাছে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। ডক্টর প্রামাণিক, এর আগে যে আলোচনাটা চলছিল, কিন্তু সব থেকে বড় কথা এর আগেও অন্তত দেখা গিয়েছে যে আপনারা অন্তত যতবার আরজিকর পরবর্তী আবহে যে বৈঠকগুলো হয়েছে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন, কিন্তু সেখানে কোথাও দাঁড়িয়ে যে দাবিগুলো আপনারা রেখেছিলেন কোনগুলো এখনো পর্যন্ত আজ অন্তত বিচার্য বিষয় পেল না? দেখুন, যে বিশেষ করে এই মুভমেন্টটা তো লিড করেছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট, ওদের একটা 10 দফা দাবি ছিল, এবং সেই দাবিগুলো নিয়ে সুপ্রিম কোর্টেও ডিসকাশন হয়েছে। এবার কিছু কিছু দাবি দেখুন মানে দীর্ঘমেয়াদী, মানে সেগুলো করতে গেলে একটা সময় লাগে, আর কিছু কিছু স্বল্প মেয়াদী। সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে সবগুলো যে হয়েছে সেটা বলবো না। যেমন হচ্ছে এই ইন্টিগ্রেটেড যে রেফারেন্স সিস্টেমের কথা চালু করা হয়েছিল, সেটা ট্রাই করা হয়েছে, কিন্তু আমাদের রাজ্যে যদি প্র্যাকটিক্যালি আমি ভাবি সেটা কিন্তু বাস্তবে করাটা খুব ডিফিকাল্ট। তার কারণ হচ্ছে যে বিশেষ করে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট হসপিটাল, সেখান থেকে রেফার করে মেডিকেল কলেজগুলোতে পাঠানো, এবং সেই পাঠানোর সময় যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, হ্যাঁ এখনো হচ্ছে, সেটা একদম হচ্ছে না সেটা বলবো না, কিন্তু সব জায়গাটাকে পুরো কানেক্ট করা এখনই খুব মুশকিল। তার সাথে যে আমাদের বিভিন্ন জায়গায় যদি বলা হয়, আমি আরজি করে কথা বলতে পারি যে আরজি করে যে স্ক্রিনটা লাগানো হয়েছে সেখানে সব বেডের হিসাব দেওয়া যাচ্ছে না। তার কারণ আমাদের যে মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে সব থেকে বেশি ভর্তি হয়, সেখানে প্রতিদিন ফ্লোর অ্যাডমিশনই 50টা হচ্ছে। কারণ দেখুন অত বেড নেই, অথচ পেশেন্টকে বাঁচানোর জন্য আমরা ফ্লোরে অ্যাডমিশন করে ভর্তি করি। এবার এটার জন্য দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মানে আপনাকে বিল্ডিং বাড়াতে হবে, ডাক্তারের সংখ্যা বাড়াতে হবে, নার্সিং স্টাফ বাড়াতে হবে। এই সমস্ত জায়গায় লুপহোলসগুলো রয়েছে। হয়নি যেমন WBMCর জায়গায়, সেখানে যে যাদের এগেইনস্টে অ্যালিগেশন ছিল তারা আবার ঘুরে ফিরে এসছে, অভিক বিরূপাক্ষ ঘুরে ফিরে এসছে। এই জিনিসগুলো হয়। একটা বিষয় তোলার চেষ্টা করবো, মূলত যেটা আমার অন্তত এখন মাথায় আসছে, খুব স্বাভাবিকভাবেই আরজিকর পরবর্তী আবহে যদি এই বৈঠক আমি দেখি, তাহলে আরজিকরে সেক্ষেত্রে সব থেকে বড় আরও একটা যে অভিযোগ উঠেছিল তা হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতির তদন্তে রীতিমতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
থেকে শুরু করে আরো অনেক নাম উঠে আসছে, কিন্তু বিষয় হচ্ছে আজকের এই বৈঠকে সেই দুর্নীতি বা সব থেকে এখন আরো বেশি যেটা একবারে মাথার চিন্তা সবার প্রত্যেকটা মানুষকে, আপনার আমার সাধারণ মানুষের, তা হলো জাল ওষুধ। এই দুটো বিষয় আজকে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ হলো না বৈঠকে? দেখুন, জাল ওষুধ তো যদি কয়েকদিন আগে আমতাতে অলরেডি 1.89 crore একটা টেলমিসার্টানের ওষুধ অলরেডি মার্কেটে ছড়িয়ে গেছে এবং তার 20 লাখ টাকার ওষুধ শুধুমাত্র কনফিসকেট করা সম্ভব হয়েছে, বাকি 1.49 অলরেডি সার্কুলেশনে আছে। এর জন্য যেটা অভিযোগের তীর উঠছে কিন্তু স্টেট ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের দিকে। কিন্তু আপনি যদি স্টেট ড্রাগ কন্ট্রোল অর্গানাইজেশনের দিকে যান, সেখানে যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের সংখ্যা কিন্তু অত্যন্ত কম। তো তাদের পক্ষেও সম্ভব নয় যে এই সমস্ত সার্ভাইলেন্স গুলো রাখা, বা এই যে মিদনাপুর স্যালাইন কাণ্ড নিয়ে যে বিতর্ক উঠেছে, বা পরবর্তীকালে এই যে ইমটেক ফার্মা, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল, এদের যে বন্ধ করে দেওয়া হলো, বিশেষ করে একটাই সমস্যা যে এই সমস্ত প্রোডাক্ট গুলোকে সার্ভাইলেন্সে রাখার জন্য যে টেস্ট করা দরকার, সেই ড্রাগ টেস্টিং যে স্টেট ল্যাবরেটরি রয়েছে সেখানকার। বেশ, ডক্টর প্রামাণিকের কাছে আমি আরো একবার শেষ লপ্তাহে ফেরার চেষ্টা করব, কিন্তু সব থেকে বড় কথা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মেদিনীপুর স্যালাইন কাণ্ডে একদিকে সাসপেনশন প্রত্যাহার থেকে শুরু করে এবং আরো একবার বিষয় বেতন বৃদ্ধি হলো, সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে বেতন বৃদ্ধি 10 থেকে 15,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির একেবারে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের ঘোষণায়, তার বড় চমক শুনবো। ইন্টার্ন, হাউস স্টাফ, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, পোস্ট ডক্টরেট ট্রেনি সবার জন্য 10,000 টাকা করে বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলাম। আমরা আগেও জুনিয়র এবং সিনিয়র রেসিডেন্ট যারা ছিল তাদের স্যালারি আমরা বাড়িয়েছিলাম, বাট আরও কিছু বাড়ানো দরকার। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরের সিনিয়র রেসিডেন্টদের স্যালারি আমরা 15,000 টাকা করে বাড়িয়ে দেবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ইন্দ্রনীল খা। ডক্টর খা, স্বাগত জানাই এই মুহূর্তে ক্যালকাটা নিউজে। একেবারে সরাসরি জানার চেষ্টা করবো, আজকে প্রায় 2,500 চিকিৎসকের সঙ্গে মেগা বৈঠক চালেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ চমক তিনি দিলেন। সঙ্গে এটাই জানার চেষ্টা করবে, এটা কি শুধু চমক ঘোষণা, প্রাইভেট প্র্যাকটিস থেকে শুরু করে একাধিক কথা তিনি বললেন, সঙ্গে সাসপেনশন প্রত্যাহার, এটা কি শুধুই আরজি করা ফাটল মেরামতির চেষ্টা? চিকিৎসকদের বা স্বাস্থ্যকর্মীদের এবং সাথে গণ আন্দোলন যেটা গড়ে উঠেছিল আমাদের বোন তিলোত্তমা বাবায়া, তার যে উপর যে নির্মম অত্যাচার চললো, তার পরবর্তীকালে আমরা যেভাবে করে গণ আন্দোলন সমগ্র পশ্চিমবঙ্গে গড়ে উঠেছিল, সেখানে কিন্তু দাবিটা এটা ছিল না যে চিকিৎসকদের বেতন বৃদ্ধি করতে হবে বা সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস কত ঘন্টা করতে হবে বা সরকারি ডিউটি কত ঘন্টা করতে হবে। এখানে নারীদের নিরাপত্তা, নারীদের সুরক্ষা নিয়ে এই আন্দোলন ছিল। আমাদের বোন কাদম্বিনীর বিচারের দাবিতে এই আন্দোলন ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে সেখানে কর্তব্যরত অন ডিউটি জুনিয়র ডাক্তার, তার উপর যে নির্মম অত্যাচার, তার পরিপ্রেক্ষিতে যে নারী এবং তার সাথে সাথে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে সেখানে কিন্তু কোনো ফোকাস নেই। শুধু ওই যেমন অন্যান্য আর 10টা বিভিন্ন জায়গায় যেখানে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি দেখেছি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি দেখেছি, সেই সব সেখানে যেভাবে বারবার ভাতা বা অন্যান্য ধরনের সব উপঢৌকন দিয়ে উনি মানুষের মুখ বন্ধ করার একটা অপচেষ্টা করেন, এভাবে একটা প্রচেষ্টা করেছেন। কিন্তু এতে চিরে ভিজবে না, কারণ সাধারণ মানুষ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গর্জে উঠেছে আমাদের বোনের বিচারের জন্য, কাদম্বিনীর বিচারের জন্য, নারী সুরক্ষা নিয়ে, এবং তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি, যেখানে ভুয়ো ভ্যাকসিন, তারপর বিষাক্ত স্যালাইন, তারপর এক্সপায়ার্ড ওষুধ, ভুয়ো ঔষধ, বিভিন্ন ধরনের দুর্নীতি, যে পারচেজ থেকে শুরু করে পিপি থেকে শুরু করে সর্বক্ষেত্রে যে দুর্নীতি চলেছে, তার বিরুদ্ধে এই আন্দোলন। এবং সেখানে এটা এই 10,000, 5,000, 15,000 এই টাইপের যে একটা উপঢৌকন দেওয়ার যে অপচেষ্টা হয়েছে, এটার সাথে কোনো সম্পর্ক নেই। মুখ্যমন্ত্রী জাস্ট অন্যভাবে এটাকে প্লে করার চেষ্টা করেছেন যাতে স্বাস্থ্যকর্মীরা ভুলে যায়। কিন্তু স্বাস্থ্যকর্মীরা এত বোকাও নয়, পশ্চিমবঙ্গের মানুষও এত বোকা নয়।
যে এরকম 5,000 10,000 টাকা। আর 10,000 টাকা এমন কিছু নয়, কারণ পশ্চিমবঙ্গে যে বেতন দেয় সরকারি কর্মচারীদেরকে, সরকারি ডাক্তার হোক বা সরকারি নার্স হোক বা স্বাস্থ্যকর্মী বা শিক্ষক, আপাততভাবে অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য। একদম সময় কম, আমি চিকিৎসক তাপস প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। ডক্টর প্রামাণিক, আপনার কাছে একদম শেষ বেলায় এই প্রশ্নে রাখার চেষ্টা করব, সত্যি কি একেবারে আরজিকর কাণ্ডে ফাটল মেরামতি করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? না দেখুন, শুধুমাত্র এই মানে ইনসেনটিভ দিয়ে তো এইভাবে মেরামতি হয় না। এটা একটা ড্যামেজ কন্ট্রোল বলা চলে, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি আছে, বললাম যে কিছুদিনের ভেতরে হচ্ছে সন্দীপ ঘোষ এবং তার যে বাহিনীর এগেনস্টে যারা এখনো জেলে আছে তাদের এগেনস্টে চার্জ গঠন হতে চলেছে, এবং যে স্বাস্থ্য ব্যবস্থায় তারা দীর্ঘদিন ধরে যে একটা র্যাকেট চালিয়ে আসছিল, বিশেষ করে এই অভিক বিরূপাক্ষ এখনো জেলের বাইরে ডক্টর প্রামাণিক, আজকে হাতে একেবারে সময়টা ফুরিয়ে গেছে। 4:34 সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। এই মুহূর্তে ডক্টর প্রামাণিক আমাদের সঙ্গে ছিলেন। সঙ্গে একইভাবে বলবো, বেতন বৃদ্ধি থেকে শুরু করে রীতিমতো সাসপেনশন প্রত্যাহার সবটাই ছিল আজকে নজরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চমক নিঃসন্দেহে আরজিকর কাণ্ডের আবহে আদৌ ফাটল মেরামতি করতে পারবে কিনা প্রশ্ন তুলছে বিভিন্ন মহল। 4:34 এখানে শেষ করবো।